হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা ঘুরতে এসে গেছি নৈহাটির রথের মেলাতে। এই রথের মেলা কিন্তু যে সে রথের মেলা নয়, এর একটা বিশেষত্ব রয়েছে। এই রথের মেলাটি অবস্থান করে এক বিশেষ গুণী মানুষের বাড়ির ঠিক পাশে। কে সেই গুণী মানুষ? চলুন সেটা জেনে নিই ঘুরতে ঘুরতে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তাঁর স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোক শিক্ষা হয়। তো এই সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই বাড়ির ঠিক পাশে অবস্থিত এই মেলাটি হয় নৈহাটির কাঁঠালপাড়া নামক এক জায়গায়। এই জায়গাতেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদি বাড়ি। নৈহাটি স্টেশন থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স 5 মিনিট, যে কাউকে বললেই দেখিয়ে দেবে। তো চলুন এই রথের মেলা ঘুরতে ঘুরতে আমরা রথের পুজোর ইতিহাসটা একটু জেনে নিই। কে, কবে, কোথায়, কিভাবে এই পুজো আরম্ভ করা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তাঁর ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাঠশিল্পী রাজাকে জানিয়ে দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানীসহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সম্বরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দেওয়ার জন্যেই অনুতাপও করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তাঁর সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ এবং এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন। তো এইভাবে শুরু হয় রথের পুজো তথা শ্রী জগন্নাথ দেবের পুজো। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখানে থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকেই বলা হয় উল্টো রথ। তো চলুন মেলাটা এবার একটু ঘুরে দেখা যাক। নানা রকমের দোকান, নানা রকমের জিনিসপত্র নিয়ে, পসরা নিয়ে বসে পড়েছে লোকজন, খেলনা থেকে শুরু করে সব কিছু। এইখানেই সেই মন্দির যেখানে জগন্নাথ দেবকে বসানো হয়েছে, এই সেই বিগ্রহ। মেলাতে এসে বাচ্চারা একটু দোলনা চড়বে না তা তো হয় না, তাই অগত্যা উঠে পড়লেন এই দোলনায় চড়তে। এবার তিনি এই দোলনায় চড়ে এখানের আনন্দটা উপভোগ করবে।
এই রকমই আরও নানান রকমের দোলনা দিয়ে সাজানো এই মেলাটার প্রাঙ্গণ। ছোটোবেলার নাকর দোলনা থেকে শুরু করে এই ড্রাগনটি। বাচ্চাদের দোলনায় চড়তে দেখে বড়দের মনটা উৎসাহিত হয়ে ওঠে, তাই এরা চড়ে পড়ল এই ড্রাগনটিতে। এতই আনন্দ পেয়েছিল ওই ড্রাগনটিতে উঠে যে নামার আর নাম নেই, চড়েই যাচ্ছে তো চড়িয়েই যাচ্ছে। আর যে মালিকটা ছিল তারাও এদেরকে নামাচ্ছে না, চড়িয়েই যাচ্ছে। দোলনা তো হলো, এবার চলুন মেলার ভেতরটা একটু ঘুরে দেখে নিই। বেশিরভাগ জিনিসই মেয়েদের আর বাচ্চাদের পছন্দের, তাই দুজন মিলে হাত ধরে এগোচ্ছে আর দেখে যাচ্ছে যে কোনটা নেওয়া যায়। এত জিনিস বাড়িতে ভর্তি, তাও এদের শখ মেটে না, দেখছে আর পছন্দ করছে, কিন্তু কেনে নি এখনও পর্যন্ত। এবার শুরু হয়েছে এনার বায়না, এটা কিনে দাও সেটা কিনে দাও। আর আমরা দাঁড়িয়ে পড়লাম একটা খেলনার দোকানের সামনে। চলুন দেখি কি খেলনা পছন্দ করে। এত কিছু পছন্দ করে নিল এই ক্লে, কী যে করবে কে জানে। এবার আমার মিসেসের পালা। চলে এসছে সাজগোজের দোকানের সামনে, বাড়ি ভর্তি সাজগোজের জিনিস, তাও এদের সাজগোজের জিনিস কেনা আর শেষ হয় না। যত বিকেল এগোচ্ছে তত লোকের সমাগম বাড়তে শুরু করে দিয়েছে, আর দোকানগুলো আরও সুন্দরভাবে সাজাচ্ছে। এত ঘুরে ঘুরে পেয়ে গেল এবার খিদে, তাই আমরা চলে এলাম এই খাবার দোকানটিতে আর খেয়ে নিলাম একটি করে রোল। ঝাল ঝাল তো হলো, এবার দরকার কিছু মিষ্টির, তাই এই দাদার দোকান থেকে জিলিপি কিনে নিলাম। একটু মিষ্টি মুখ করাটাও জরুরি। কিনে নিলাম এই গাঠিয়াগুলি, এগুলো আমার খুব ফেভারিট। যখনই মেলায় যাই নিজেও খাই আর সবাইকেও খাওয়াই। পানের পসরাও বসেছিল, কিন্তু আমরা কেউ পান খাইনি বলে এদিকটা আর ঘেঁষিনি। তবে দেখতে তো খারাপ লাগে না, দেখতে দারুণ লাগছে রং বেরঙের জিনিস। এরপর বউয়ের আবদার, সে কুলফি খাবে। অগত্যা বউয়ের আবদার তো রাখতেই হবে, তাই কিনে দিলাম এই অভিনব কুলফিটা। সেও খেয়ে খুব মজা পেয়েছে, আমাকেও দিয়েছে। তবে আমি খুব একটা বেশি ঠান্ডা খাই না বলে বেশিরভাগটাই ওর পেটে গেছে। এখানে একটি লোক হাতে করা বেতের ঝুড়ি নিয়ে বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই এরা চলে গেল কয়েকটা ঝুড়ি কিনতে। বাঙালি মানুষ দরদাম করে ছাড়া কিছু নেবে তা হতেই পারে না, তাই এই ঝুড়িওয়ালার সাথেও দরদাম করে নেওয়া হলো এই ঝুড়িটা। এরপর আমরা দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। ফুচকাটা দেখেই আমার এত লোভনীয় লাগছিল যে আগের যা খেয়েছি, তারপরে মুখ শুদ্ধির মতন ফুচকাটা দরকার। কাকা ভালোই মেখেছিল ফুচকাটা। বউও একটা ফুচকা আমার সাথে শেয়ার করলো, খাইয়ে দিল আমাকে নিজের পাত থেকে তুলে। খেয়ে দিয়ে মেলা ঘুরে এবার আমাদের বাড়ি ফেরার পালা।
কেমন লাগলো বন্ধু তোমাদের এই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির পাশের মেলাটি? তোমরাও আসো, এসে উপভোগ করো। আমাদের তো খুব এনজয় হয়েছে। কেমন লাগলো জানিও আমাদের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, বাই বাই।